আচ্ছা, তো যাই হোক, আমি মোবারক হোসেন শিশির বলছি। 36 বিসিএসসি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে জয়েন করেছি। তো ওরাকলের সাথে দীর্ঘদিন ক্লাস নিয়েছি, আপনাদের সেই সুবাদে আপনাদেরও ক্লাস নিচ্ছি। তো যারা এতে পড়বে আমার ক্লাস করে থাকতে পারেন, কারণ যারা অনলাইন ক্লাস করেন তারা হয়তো ক্লাস করেছেন আর কি। ওরাকলের অনলাইন ক্লাস ম্যাক্সিমাম গ্রামার ক্লাস আমি নিয়ে থাকি। আচ্ছা দেখেন, তো ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রত্যেক ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি, এটা জানেন সবাই। সেক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস বলে যাব, আপনারা নোট ডাউন করে ফেলবেন, যেগুলা আপনাদের জানার বিষয় সেগুলা খুব একটা ইয়ে করব না, যেগুলা আমি পড়ানোর পরে আপনাদের কিছুটা হেল্প হবে, সেই যে জায়গাগুলো আমি টাচ করব। দেখেন, বিষয়গুলো আমি বলে যাব, কিছু কিছু জিনিস আছে আপনারা এমনি এমনি পারবেন, সেটাতে সময় নষ্ট করা যাবে না, অতি গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে। তাহলে প্রত্যেক ভাষার মৌলিক অংশ, দেখেন, প্রত্যেক ভাষার মৌলিক অংশ চারটি। নাম্বার ওয়ান, ধ্বনি। দুই, শব্দ। তিন, বাক্য। চার, অর্থ। এর উপর ভিত্তি করে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা আছে, তাহলে আমরা বলতে পারি ব্যাকরণের আলোচ্য বিষয়, এগুলোর উপর ভিত্তি করে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। আপনারা দ্রুত লিখবেন, কারণ হচ্ছে হিউজ পড়া, এত বেশি পড়া, 4 ঘন্টা না 6 ঘন্টা পড়লেও এই লেকচার শেষ হবে না। সেই ক্ষেত্রে আমরা যেগুলো বলছি যে মূল মূল বিষয়গুলো আমরা ইয়ে করে যাব, আর বাকিগুলো আমি বলে যাব। আপনারা ওনাগুলো লেকচার শিট থাকবে, এবং সেই সাথে যে বই কিনেছেন আপনার, সেই বই থেকে করে ফেললে অনেকটা ইজি হবে। দেখেন, তো এটা আমরা বুঝতে পারলাম, আশা করি লেখা হয়ে গেছে। আমাকে ডান লিখবেন, হ্যাঁ, সাথে সাথে। আপনারা লেখার জন্য খুব বেশি সময় নেবেন না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই চারটা কি কি? ধ্বনি তত্ত্ব। 1 নাম্বার ধ্বনি তত্ত্ব, যেটাকে আমরা বলি ফোনোলজি। 2 নাম্বার শব্দ তত্ত্ব অবলিক রূপ তত্ত্ব, যেটাকে বলা হয় মরফোলজি। 3 নাম্বার বাক্য তত্ত্ব, সিনটেক্স, ইংরেজিতে বলা হয় সিনটেক্স বা পদক্রম, এটা আরেকটা নাম কি, পদক্রম। 4 নাম্বার আসেন অর্থতত্ত্ব, যেটাকে বলে সিমান্টিক্স। এটার আরেকটা নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব। বাগর্থ তত্ত্ব। মূলত এখানে এই বিষয়গুলো থেকে তেমন এরকম প্রশ্ন হয় না, প্রশ্ন যেটা হওয়ার সেটা হয় এমন, এই তত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়, 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 অর্থাৎ এর ভেতরে কি কি বিষয় আলোচিত হয়, এটা মূলত প্রশ্ন করে, একটা টাইপের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তো আমরা সেই দিকেই আগাবো। দেখেন, ধ্বনি তত্ত্ব, যেহেতু নাম ধ্বনি তত্ত্ব, সেক্ষেত্রে ধ্বনি এটার মধ্যে আলোচিত হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু ধ্বনি সহ যেগুলো, মানে ধ্বনি সংক্রান্ত অনেক বিষয় এখানে চলে আসবে, যেমন ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, এই সবগুলো ধ্বনি তত্ত্বে হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন এটা থেকে করে না, প্রশ্ন করে সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয়, প্রশ্ন করে বর্ণ কোন তত্ত্বে আলোচিত হয়, প্রশ্ন করে নত্য সত্য বিধান কোন তত্ত্বে আলোচিত হয়। তাহলে আপনি মনে রাখবেন, ধ্বনি তো এটার মধ্যে আলোচিত হবেই। মোট কথা, যেহেতু ধ্বনি তত্ত্ব তার নাম, তাহলে ধ্বনি সংক্রান্ত যা আছে সব এটার মধ্যে আলোচিত হবেই। অতিরিক্ত হিসেবে মনে রাখবেন বর্ণ, সন্ধি এবং নত্য সত্য। বর্ণ, সন্ধি এবং নত্য সত্য, এই নিয়ে ধ্বনি তত্ত্ব, এটাই মনে রাখবেন। নত্য সত্য, এই নিয়ে ধ্বনি তত্ত্ব। বর্ণ, সন্ধি, নত্য সত্য, এই নিয়ে ধ্বনি তত্ত্ব। অর্থাৎ এগুলোর মধ্যে দেখেন, ধ্বনি থাকলেও ধ্বনিটা আমরা বুঝতে পারছি না। পরীক্ষায় প্রশ্ন আসে বর্ণগণ তত্ত্বে, সন্ধিগণ তত্ত্বে এবং কি নত্য সত্য বিধান কোন তত্ত্বে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর ধ্বনির পরিবর্তন, ধ্বনির বিন্যাস, ধ্বনির উচ্চারণ, হ্যাঁ, এই সমস্ত বিষয়, তাতে অবশ্যই সেটা ধ্বনি তত্ত্ব হবে, এটাই স্বাভাবিক। কখনো কখনো এটাও হতে পারে
অক্ষর এবং উচ্চারণ এটার মধ্যে হয়ে যায়, লিখে নিতে পারেন অক্ষর উচ্চারণ। কখন আসে না পরীক্ষায়, প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন যা হওয়ার এই তিনটা থেকে হয়: বর্ণ, সন্ধি, নক্ত, সন্ধি। অতিরিক্ত হিসাবে জেনে রাখতে পারেন অক্ষর এবং উচ্চারণ কি হয়, এই তত্ত্বে আলোচিত হয়ে থাকে। শব্দ ও রূপ তত্ত্বটা হিউজ চ্যাপ্টার, এটা আমরা পড়বো না, এটা পরের দিকে যাব। খেয়াল করেন, দ্রুত কাজ করবেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন, এটা হলো বিষয়। ঠিক আছে, কারণ আহ সময় স্বল্পতা থাকবে স্বাভাবিক, সেক্ষেত্রে ভিউজ চ্যাপ্টার গুরুত্ব দিতে হবে। গত 46 বিসি এসে সম্ভবত প্রায় এই লেকচার থেকে পাঁচটা প্রশ্ন কমন আসছে প্রায়, মনে হয় সম্ভবত, আমি যেটা দেখলাম। তার মানে একটু খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আচ্ছা, তো এবার আসেন শব্দ তত্ত্ব আপনি রূপ তত্ত্ব গেল, এটা আমরা পড়বো না কারণ এটা হিউজ সিলেবাস, এটা আমরা পড়বো না। বাক্য তত্ত্ব আসেন, বাক্য সংক্রান্ত যা আছে সবকিছু কি হবে, বাক্য তত্ত্ব হবে। একটু খেয়াল করেন, বাক্য তত্ত্বে বাক্য সংক্রান্ত যা আছে সবই হবে। এর মধ্যে আসেন বাকি কি থাকে, বাকি থাকে ধরেন বিরাম চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যে। সাউন্ড ক্লিয়ার না? আসলে কি মানে সবার কি সাউন্ড ক্লিয়ার না, না দু একজনের হয়? দু একজনের হইলে আপনি একটু ইয়া করেন। উম, যদি আচ্ছা ঠিক আছে, আপনার ব্যক্তিগত একজনের প্রবলেম হতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো আপনি আবার বের হন বা ঢুকেন, এরকম কিছু করেন। অথবা আপনার আপনার এখানে একটু কাজ করে নেন মোবাইল। দেখেন, দেখেন, তাহলে বিরাম চিহ্ন, বিরাম চিহ্নটা খেয়াল করেন। বিরাম চিহ্ন খেয়াল করেন, এর কোথায় ব্যবহৃত হয়, শব্দে না বাক্যে? তাহলে আমি যদি সংজ্ঞাটা একটু বলে থাকি, বিরাম চিহ্ন একটু খেয়াল করবেন। বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বুঝতে, বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বুঝতে স্বল্প বিরতির জন্য বাক্যের কোথাও যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তার নাম বিরাম চিহ্ন। তাহলে ব্যবহৃত হয় কোথায়, শব্দে না বাক্যে? অবশ্যই বিরাম চিহ্ন বাক্যে ব্যবহৃত হয়, এই জন্য এটা কোন তত্ত্বে যাবে, বাক্য তত্ত্বে যাবে। দেখেন বাক্য তত্ত্ব। তারপর আসেন কারক বিভক্তি, একটা জিনিস খেয়াল করেন, কারক বিভক্তির ব্যাপারটা একটু খেয়াল করবেন। অনেকে এইটা কারক বিভক্তিটাকে কিন্তু এতদিন শব্দ তত্ত্বে পড়ে আসছেন, বা বাজারের বইগুলোতে এখনো পর্যন্ত কি পাবেন, এই কারক বিভক্তির শব্দ তত্ত্বেই পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, শব্দ দিয়ে কারক নির্ণয় করেন, আমি আপনাকে বললাম কলম, কারক নির্ণয় করেন, এটা কি সম্ভব আপনার? যদি বলেন যে হ্যাঁ কলম কারক, কোন কারক বলে দেন দেখি। কারক নির্ণয় করা শব্দ দিয়ে সম্ভব না। কারক নির্ণয় করতে হয় বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে ব্যবহার করতে হয়, তারপরে কারক নির্ণয় করতে হয়। তো অবশ্যই সেটা কি তত্ত্বে যাবে, বাক্য তত্ত্বে যাবে। এবার আসেন বাচ্য, অনুজ্ঞা। খেয়াল করেন, বাচ্য আমি ভাত খাই, হ্যাঁ। তারপর দেখেন অনুজ্ঞা, রোদে বাইরে যেও না, বৃষ্টিতে ভেজো না, আর অবশ্যই এগুলো কি বাক্য। তাহলে বিরাম চিহ্ন, কারক বিভক্তি, বাচ্য, অনুজ্ঞা, হ্যাঁ জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্নের বিভিন্ন নাম আছে, জ্যোতি চিহ্ন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো খেয়াল করেন পরীক্ষা যেগুলো আসার মতো। ঠিক আছে, তারপর দেখেন পথ পরিবর্তন, পথ পরিবর্তন। দেখেন পথ পরিবর্তন, সরি পথ পরিবর্তন, পথ পরিবর্তন, এইটাও কি হবে, এই বাক্য তত্ত্বে হবে। সেই সাথে দেখেন আমরা দেখেছিলাম আহ আরো কিছু কিছু বিষয় ছিল এখানে। বাগধারা ছিল, হ্যাঁ বাগধারাটা আসলে বাগধারার কি ব্যবহার করেন, অর্থ ব্যবহার করেন, সুতরাং সেটা অর্থতত্ত্বে চলে যাবে। মানে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তন গুলো খেয়াল করবে না। হ্যাঁ, বাজারের বইগুলোতে যা আমি সব বলবো না কেন, আহ এইগুলো থেকে প্রশ্ন হয় যেহেতু, সেক্ষেত্রে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, অন্যগুলো খুব একটা আলোচনায় যাব না। আচ্ছা এবার আসেন বাগর্ত তত্ত্ব। এখানে লিখবেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমার্থ, বিপরীতার্থ, বিপরীতার্থ, সমার্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, গৌণার্থ এবং বাগধারা। দেখেন বাগধারা, আপনারা জানেন বাগধারা বিষয়টা খেয়াল করবেন, তাহলে কি বাগধারা দেখেন,
এগুলো অর্থ সংক্রান্ত যেগুলো আছে সেগুলোকে অর্থতত্ত্ব আলোচিত হবে, অর্থ সংক্রান্ত যেগুলো আছে সেগুলো অর্থতত্ত্ব আলোচিত হবে। তাহলে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, আমরা বিপরীত দিক থেকে একটু চিন্তা করবো। বর্ণ সন্ধি নত্ব সত্য, এই নিয়ে ধ্বনিতত্ত্ব শেষ। প্রশ্ন আসে আমার তিনটা থেকেই। বাক্য তত্ত্বে বাক্য সংক্রান্ত যা আছে, কি বাক্য গঠন, বাক্য রূপান্তর, বাক্য পরিবর্তন, বাক্যের প্রকার, বাক্যের বিন্যাস, যাই বলি না কেন, বাক্যের আরেকটা নাম কি পদক্রম, কোথায় সাবজেক্ট হবে, কোথায় অবজেক্ট হবে, কোথায় ভার্ব হবে, এটা কি আপনি কি একটা শব্দের মধ্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব বের করতে পারবেন? না। এটা হয় কোথায়? সেন্টেন্সে। সেন্টেন্স মানে হচ্ছে কি পদক্রম, তাহলে অবশ্যই পদক্রমটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বেই হবে। সেক্ষেত্রে এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো দরকার নেই, কারণ আমরা যে বিষয়টা বুঝলেই, মানে একটু মাথায় নিলেই বুঝতে পারি যে আসলে কি হচ্ছে এখানে। মুখস্থ খুব একটা করার খুব প্রয়োজন আমি মনে করি না যা আছে। এখন দেখেন বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যে? কারক হইতে গেলে লাগে বাক্য। বাচ্চ, আই রাইস, আমি ভাত খাই, বাংলা করেন, তারপর একটা বাক্য লাগে। অনুজ্ঞা, বাইরে যেও না। এখন মুখস্থ করতে হবে শুধু পদ পরিবর্তন, আর বাকিগুলা তো অবশ্যই এটার মধ্যে কি আছে? বাক্য আছে। তাহলে আপনার মুখস্থ করার খুব একটা প্রয়োজন এখানে নাই। এবার আসেন অর্থতত্ত্ব, বাগর্থ তত্ত্ব খেয়াল করেন। অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্ব, এখানে অর্থ সংক্রান্ত সমার্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বাগধারা। বাগধারা কেন? বাগধারা কি ব্যবহার করেন? বাগধারার অবশ্যই কি ব্যবহার করেন? অর্থ ব্যবহার করেন, তার কারণে এটা কোন তত্ত্বে? অর্থতত্ত্বে। এবার ব্যাকরণের কি কি বিষয় বাদ করছে আপনি একটু চিন্তা করেন। আশা করি ক্লিয়ার, এটুকু বুঝতে পারছেন। আমাকে হেল্প করবেন, আপনাদের এটা শেষ হলে আমাকে নক করবেন। ওকে, তাহলে আমরা দেখেন, ওকে এইটা দেখেন একটু খেয়াল করবেন এই জায়গাটা। তাহলে আমি তো এটা পড়লাম না, আমরা কি পড়লাম না, শব্দ তত্ত্বটা পড়ি নাই। তাহলে এইখানে মেজর মানে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সবগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। আর কি কি বিষয় ব্যাকরণের কি কি বিষয় বাদ করেছে দেখেন তো, দুই চারটা বলতে পারেন কিনা? আমরা যদি বলি সমাসটা কোথায় গেল, সমাস এই তত্ত্ব। আচ্ছা, আমি যদি বলি প্রকৃতি প্রত্যয় কই গেল, তাহলে এই এই তত্ত্বে। যদি বলি উপসর্গ কোথায়, এখন প্রত্যয়টা লিখি, প্রত্যয় উপসর্গ এই তত্ত্বে। দেখেন ব্যাপারগুলো মানে আর যেগুলো বাদ পড়ছে, মেন মেন যেগুলো বাদ পড়ছে সবগুলো এই তত্ত্বে হয়ে যাবে। তাহলে আপনি মুখস্থ করলেন কয়েকটা মাত্র, বাকি সবগুলো আপনি এখানে দিতে পারেন। আর কি কি বিষয় বলা যায় দেখেন, প্রচুর বিষয় আছে এখানে। বচন আছে, তারপরে ধরেন দ্বিরুক্তি শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ আছে, তারপর দেখেন পুরুষ স্ত্রীবাচক শব্দ আছে। খেয়াল করেন আরো আছে। আর কি কি বাদ করে? পদ আছে। পদ কি? পদের যে কত প্রকার আছে? 8 প্রকার। এখন তো 8 প্রকার বললি আমরা, 8 প্রকার পুরোটাই এখানে। যদি বলি শব্দ, দেখেন শব্দ, শব্দ খেয়াল করেন শব্দ। শব্দ বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা? শব্দ বলতে বোঝাচ্ছি অর্থ অনুসারে, গঠন অনুসারে, উৎস উৎপত্তি অনুসারে সকল ধরনের শব্দ এখানে চলে আসবে। তারপরে ধরেন কি বলা হয়, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব। ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারগুলো আমরা বলছি সবগুলাই কোথায় আলোচিত হচ্ছে? শব্দ বা রূপতত্ত্বে। দেখেন তো ব্যাপারটা এখন ক্লিয়ার কিনা। তাহলে বর্ণ সন্ধি নত্ব সত্য, এই নিয়ে ধ্বনিতত্ত্ব। আর বাক্য সংক্রান্ত যা আছে সব বাক্য তত্ত্বে। যেমন কি বলা হচ্ছে, বিরাম চিহ্ন, তারপরে যতি চিহ্ন বা ছেদ চিহ্ন, সেই সাথে কারক বিভক্তি আছে, কি বাচ্য, তারপর আছে অনুজ্ঞা। আর উক্তিটাও এখানে আছে এই বাক্য তত্ত্বে। সরি, আরেকটা জিনিস আছে উক্তি। উক্তিটা মানে কি দেখেন তো, উক্তিটা খেয়াল করেন তো, একটা সেন্টেন্স কিনা? সেন্টেন্স আর একটা উক্তি করতে পারবেন? রহিম বলল যে সে কাল বাড়ি যাবে, বললো যে সে কাল বাড়ি যাবে, তাহলে কি এটা ন্যারেশন যখন করেন এটা অবশ্যই সেন্টেন্স লাগে। তাহলে উক্তিটা আসে না, যার কারণে আমি স্কিপ করছি। তারপরেও যদি সেন্টেন্স যেহেতু তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে? বাক্যতত্ত্ব হয়ে যাচ্ছে। তারপর দেখেন অর্থতত্ত্ব, অর্থ সংক্রান্ত যা আছে সব অর্থতত্ত্বে। তাহলে আমার কথা হলো দেখেন, এই হলো হিসাব আমাদের। এখন যদি প্রশ্ন আসে
কোনটা কোন তত্ত্বে আলোচিত হয় বের করতে পারবেন কিনা? অন্তত বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন, যেখানে যে জায়গায় আসছে, যার কাছে যে বই আছে সেই বইয়ের পিছনে দেখবেন যে এই চ্যাপ্টারের পিছনে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পুরোপুরি সলভ করে ফেলবেন। ওকে, এবার যান পরের আরেকটা চ্যাপ্টার, নতুন অংশ আমরা যাব, সেটা হয়ে যাচ্ছে অক্ষর। এই অক্ষরটা প্রতিনিয়ত প্রশ্ন করছে এখন, যেখানে সেখানে প্রশ্ন করে। তো আমি যতদূর সম্ভব, কারণ অক্ষরের ডিটেলস গেলে একটা ক্লাস পুরো লাগে অক্ষর নিয়ে, কিন্তু আসলে সেই সময় আমাদের নাই। আমি আপনাদের শর্টকাটে যতটুকু সম্ভব করাই দিচ্ছি। অনেকেই জানেন, অনেকেই পারেন, তারপর আমি আরেকটু বলে দিচ্ছি। সরাসরি অক্ষর থেকে কি প্রশ্ন আসছে, অক্ষরের সংজ্ঞা আসছিল সরাসরি। লিখবেন নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, লিখে ফেলবেন। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এটা কোনো সরাসরি প্রশ্ন আসছিল কোন একটা পরীক্ষায়। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে কি বলে? আসলে সংজ্ঞা দিয়ে আমরা খুব একটা কিছু বুঝবো না, তারপরেও যেহেতু ফর্মাল কথা, ফর্মাল এর মতোই হবে। বুঝেন বা না বুঝেন, আপনি এখানে এর ব্যত্যয় ঘটাতে পারবেন না। এটা শেষ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। ওকে, এখন এটার মানে আমার মনে হয় যে খুব একটা বুঝি নাই আমরা, অথবা কেউ কেউ বিভিন্ন বাজারের বইটই পড়ে হয়তো কিছুটা টের পেয়েছেন যে আসলে এটা ভিন্নভাবে চিন্তা করা যায়। হ্যাঁ, ইংলিশে সিলেবল, গুড, এটাই বলছেন। ইংলিশে সিলেবলটাই হচ্ছে অক্ষর। তাহলে আমরা যদি বলি এই কলম শব্দে অক্ষর কয়টা দেখেন? তিনটা। হ্যাঁ, তাহলে আমরা আসলে এই সংজ্ঞা দিয়ে তেমন কিছু বুঝি না। এই সংজ্ঞা দিয়ে কেমন কিছু বুঝি না, এইটার একটা চোরাই পথ আছে। হ্যাঁ, অনেকেই জানেন, তারপর আমি আবারও বলছি, এটাকে এই অক্ষরটা বের করার জন্য আপনি ইউজ করবেন বাংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলিশ, দেখেন, বাংলিশ বুঝেন তো? বাংলিশ মানে কি? এই শব্দটা বাংলা লিখবেন ইংরেজি বর্ণ দিয়ে, আবার পেন লিখবেন না। আপনি লিখবেন কি, KOLOM, KOLOM, তাই না? এইটাকে বলে বাংলিশ। আমি যেটা আমরা আমরা যেটাকে সাধারণত বলে থাকি, শব্দটা ইংরেজি বাংলা লিখে ইংরেজি বর্ণ দিয়ে লেখার পরে যতটা ভাওয়েল পাবো ততটাই অক্ষর। বাংলিশে লেখার পরে যতবার ভাওয়েল আসবে ততটাই অক্ষর। আবারও বলছি, একটা শব্দকে বাংলিশে লেখার পরে, এটা আবার সংজ্ঞায় লিখেন না, এটা হলো আপনাকে বের করার প্রসেস। একটা শব্দের যদি অক্ষর বের করতে বলে, আপনি কি প্রসেসে বের করবেন? প্রসেসটা হলো সেই শব্দটাকে তাৎক্ষণিকভাবে বাংলিশ করে ফেলবেন। এখন বাংলিশ লিখতে পারেন না আমার মনে হয় যে খুব কম আছেন, কারণ প্রতিনিয়ত আপনারা ফেসবুক মেসেঞ্জার যেখানেই লেখেন না কেন আপনারা বাংলিশই চালান। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কারো সমস্যা হওয়ার কথা। হয়তো আপনি বলতে পারেন, স্যার আমি তো কলম এমনি লেখি না। কলম এমনি লেখেন না, আপনি লেখেন কি, কালাম লেখেন না হয়, KALM, কালাম। কেউ কলম লেখে, কেউ কালাম লেখে। এমন কথা হচ্ছে, দেখেন এখানেও ভাওয়াল দুইটা, এখানেও ভাওয়াল দুইটা, সমস্যা কোন জায়গায়? সমস্যা এদিক সেদিক হবে না। কিন্তু এমন হবে না এই ওর জায়গায় ভাওয়ালের জায়গায় আপনি কনসোনেন্ট মারবেন, মানে কনসোনেন্টের জায়গায় ভাওয়াল মারবেন, তাহলে এইটা কখনো হবে না। এটা কখনো আপনারা, এই শিক্ষিত মানুষ এটা করার কথা না। ভাওয়ালের জায়গায় ভাওয়ালকে দিয়ে ফিল আপ করতে হবে, আর কনসোনেন্টের জায়গায় কনসোনেন্টকে দিয়ে ফিল আপ করতে হবে। কলম না দিয়ে আপনি হয়তো বলতে পারেন কে দিলাম না, আমি সি দিলাম। সি দিয়ে ক বানাইলাম, দেখেন না, কলম আর সলম একই কথা, কিন্তু আমার ভাওয়াল দরকার তো। আমার ওইটা কি, এটা তো আমার দরকার নাই, কোনোভাবেই দরকার নেই। আশা করি আমি ক্লিয়ার বুঝাতে পারছি। দেখেন বাংলাদেশে, হ্যাঁ এই যে একটা দিচ্ছেন সর্বনাশ করে KL11, হ্যাঁ এটা তো নতুন স্টাইল। এটা যদি করেন তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, সংক্ষেপে লেখা যাবে, এটা আপনারা নতুন আবিষ্কার করছেন এটা, ঠিক আছে? বলে কেমন আছেন, KMNSCN দিলেন তো সর্বনাশ। ঠিক আছে, এদের কোনো কি নাই, বাপ বাপ মা কিচ্ছু নাই, মানে এই এই বর্ণটার বা শব্দটার কিচ্ছু নাই। মোট কথা একে একবার এতিম বানাই ফেলাইছেন, এটা কি হবে? কিচ্ছু করার নাই। বা একদল আছে দেখবেন এরকম,
হ্যাঁ, আপনি এটা লিখলেন এইভাবে লিখতে হবে, কেমন আছেন, তাই না? এস বা HEN আছেন, হয়ে গেল। দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, হয়ে গেল আমার। অথবা কেউ কেউ দেখবেন এই কেমন সেন্টারে ভিন্ন ল্যাঙ্গুয়েজে ইউজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মেসেজ আসছে, কামান আসান, কামান আসান। আর হোক না, কামান আসান আর কেমন আছেন একই কথা। কেন একই কথা? এই যে কামান আসান, দেখেন দুইটা ভাওয়েল, ঠিক আছে, এই দুইটা ভাওয়েল। এবার দেখেন এখানে, দেখেন এখানে দুইটা ভাওয়েল, এখানে দুইটা ভাওয়েল, তার মানে এখানেও দুই অক্ষর, দুই দুই চার অক্ষর, এখানেও দুই দুই চার অক্ষর। টেনশনের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ঠিক তো নাকি? সমস্যা আছে? ধরতে পারছেন এটুকু ক্লিয়ার কিনা? মানে একটা শব্দকে বাংলিশে লেখার পরে যতটা ভাওয়াল পাবেন ততটাই অক্ষর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটা শব্দ লেখান দেখি, এখন দেখি আপনারা একটু বের করার চেষ্টা করেন। সমাবর্তনটা লেখেন, সমাবর্তন এটা বের করেন, দেখি কয়টা অক্ষর বের করতে পারেন। কনভোকেশন লিখবেন না, তাড়াতাড়ি করবেন। বাংলিশে লেখার চেষ্টা করে যান, চেষ্টা করেন, তাহলে হবে, না হলে পারবেন না। গুড। ফারিহা, ডক্টর ফাইরুজ, হ্যাঁ ঠিক আছে। তামিনা, ঠিক আছে। আবু আরেফ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তার মানে বাংলাদেশে লিখে আপনারা পারছেন, ওকে। মাহবুবা চারটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ, ওকে। এবার আমরা চলে যাবো, যেহেতু অক্ষর বের করতে পারেন, তাহলে আরেকটা জিনিস এখানে শেখাবো। কোনো কোনো সময় দেখবেন দুইটা ভাওয়েল পাশাপাশি হয়ে গেছে। লেখেন, দুটি ভাওয়েল পাশাপাশি হলে অক্ষর একটি হয়। লেখে নেন, দুটো ভাওয়েল যদি পাশাপাশি থাকে, লেখেন দুটো ভাওয়েল পাশাপাশি থাকে, লেখেন দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে এক, মানে একটার পর একটা লেগে থাকলে, দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে অক্ষর একটি হয়। দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে অক্ষর একটি হয়। দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে অক্ষর একটি হয়। যেমন ধরেন আমি আপনাকে বললাম মামা, দাদি, তারপর লেখেন কি বলা হয়, নানি, ভাই। এর মধ্যে কোনটা এক অক্ষর? দেখেন, অক্ষর একটা। দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে অক্ষর একটা হবে। মামা, কেন? দুটা ভাওয়েল পাশাপাশি করে পেলেন, হ্যাঁ। রাশেদ সিদ্দিকী, ঠিক আছে, হ্যাঁ। ফাইরুজ, হ্যাঁ ঠিক আছে, ডক্টর ফাইরুজ, ঠিক আছে। কি হলো এটা? জোবাদা, ঠিক আছে, হ্যাঁ। আখি, হ্যাঁ ঠিক আছে। কারণ দুটা ভাওয়েল পাশাপাশি, পাশাপাশি মানে কি একটার সাথে আর একটা লেগে থাকবে। গুড, এই তো ধরে ফেলছেন। হ্যাঁ, তাহলে আশা করি প্রবলেম হওয়ার কথা না। এরকম অনেক সময় আপনার সমস্যা তৈরি হতে পারে যে স্যার তাহলে কেমনে কি হবে। তো ধরেন আমি আপনাকে বললাম বিশ্ববিদ্যালয়টা লেখেন। বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর আছে দেখেন। এই শব্দটা দেখেন কয়টা অক্ষর আছে বিশ্ববিদ্যালয়? 5টা লিখছে, হ্যাঁ। 5টা, 5টা, হ্যাঁ। ভাওয়েল কখনো কখনো দেখবেন 5টা হয়েছে, কখনো কখনো 6টা হয়েছে। কেন হয়েছে আমি দেখে, হ্যাঁ 5টা, গুড। তাহলে কি হলো দেখেন, BIS, বিশ নর্মালি লিখে যাবেন। আপনি নাম ঠিক করতে হবে এমন না, যা তাই করবেন। মোট কথা হলো একটা জিনিস খেয়াল রাখবেন, কাকে কি বানান দিয়ে লিখলো না লিখলো সেটা আপনি ঠিক করতে যান নাই। আপনার কথা হলো সিস্টেমটাই তো ভুল। আমি জাস্ট ভাওয়েল খুঁজে বের করার জন্য এই সিস্টেমটা বের করছি। বিশ্ব, BID, বিদ্যা, LOY, দেখেন এইটুকু সবকিছু ঠিক আছে। এলো কে এসে, তো এসে দেবে LOI। দেখেন ভাওয়েল এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাহলে 5টা হয়ে গেল। কিন্তু এইখানে এসে দেখেন কয়টা হয়েছে, LOI, এখানে লয় দিল। এখন আমি তারটা কি ভুল ধরতে পারি? ভুল ধরতে পারবো না। কিন্তু দেখেন দুইটা বাউল পাশাপাশি থাকার কারণে কয়টা হবে? একটা হবে। তাহলে আগেরটাই ঠিকঠাক রইলো, ওইখানেও 5টা, এখানেও 5টা। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আমাকে একটু হেল্প করেন, তাহলে আমরা এটা 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 মুছবো। ওকে, আবার একটু দেখেন, একটু এখন একটু হয়, অক্ষর দুই ধরনের।
একটা মুক্তাক্ষর একটা বদ্যাক্ষর লিখে ফেলবেন। অক্ষর দুই ধরনের, মুক্তাক্ষর, একটা হলো বদ্যাক্ষর। মুক্তাক্ষর আরেকটা নাম হলো স্বরান্ত, যেটা শেষে স্বর থাকে, আর বদ্যাক্ষর হচ্ছে ব্যঞ্জনান্ত, যেটা শেষে ব্যঞ্জন থাকে। অক্ষর দুই ধরনের, একটা হলো মুক্তাক্ষর একটা বদ্যাক্ষর। দেখছেন এটা শেষ। এটার মধ্যে ঘটনাটা ঘটবে দেখেন, স্বরান্ত, স্বর কই থাকবে, অন্ত থাকবে। লিখবেন যে অক্ষরের শেষে স্বর থাকে, লেখেন যে অক্ষরের শেষে স্বরধ্বনি বা ভাওয়াল উচ্চারিত হয় বা থাকে, যে অক্ষরের শেষে স্বরধ্বনি বা ভাওয়াল উচ্চারিত হয় বা থাকে, তাকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। যে অক্ষরের শেষে, যে অক্ষরের শেষে, যে অক্ষরের শেষে স্বরধ্বনি বা ভাওয়াল উচ্চারিত হয় বা থাকে, স্বরধ্বনি বা ভাওয়াল উচ্চারিত হয় বা থাকে, তাকে মুক্তাক্ষর বলে। এবার দেখেন বদ্যাক্ষরে যদি আমরা বলি, উল্টোটা হবে, বিপরীতটা কি, যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট উচ্চারিত হয় বা থাকে, যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট উচ্চারিত হয় বা থাকে, তাকে বলা হয় বদ্যাক্ষর। আশা করি ক্লিয়ার লিখতে পারছেন। এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো এরকম, এই দুইটা সংজ্ঞা বুঝতে পারছেন তো? এই অক্ষরের শেষে কি থাকবে, ভাওয়েল, আর এই অক্ষরের শেষে কি থাকবে, কনসোনেন্ট থাকবে। এখন বলতে পারেন, দেখেন কলম লিখছিলাম আমরা, দেখেন কলম শব্দে অক্ষর বের করেন, বলছিলেন আপনারা দুটো, দুটো যদি বলেন তাহলে কি, কে ও ক, এটা থেমে গেলাম আমরা, এই অক্ষর শেষ। দেখেন এই একটা অক্ষর আর একটা কি অক্ষর, লম। এখন বলতে পারেন পাঠ করলেন কেন, পাঠ করলাম এই কারণেই, এই অক্ষরের শেষে কি আছে, দেখেন এই অক্ষরের শেষে কি আছে। দেখেন এই অক্ষরের শেষ আছে না, এই অক্ষরটা, এই যে এই অক্ষর, অক্ষর দুইটা, প্রথম অক্ষরের শেষ আছে ভাওয়েল, প্রথম অক্ষরের শেষ আছে ভাওয়েল, ভাওয়েল থাকলে সেটা মুক্তাক্ষর, খেয়াল করেন এটা হলো মুক্তাক্ষর। এইটার শেষে কি আছে, এই অক্ষরটার শেষে কি আছে, কনসোনেন্ট, এটা হলো বদ্যাক্ষর। কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তা প্রথমটা মুক্তাক্ষর, পরেরটা বদ্যাক্ষর, প্রথমটা মুক্তাক্ষর, পরেরটা বদ্যাক্ষর। ঠিক আছে, প্রথমটা মুক্তাক্ষর, পরেরটা বদ্যাক্ষর। ক্লিয়ার? তাহলে সমাবর্তন একটু বের করবেন, সমাবর্তনটা বের করবেন, কয়টা মুক্তাক্ষর কয়টা বদ্যাক্ষর, পাট পাট করে ফেলবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পাট পাট করে ফেলবেন, পাট পাট না করলে ধরতে পারবেন না। যেমন ধরেন সমাবর্তন, চারটা অক্ষর আপনারা দেখেন কি ছিল, স, ছিল কি মা, তারপরে ছিল কি বর, দেন ছিল কি তন, এরকম পাট পাট করে ফেললে আপনার যদি সুবিধা। তাহলে এই অক্ষরের শেষে কি আছে, 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 দেন আপনারা বলতে পারবেন যে কোনটা কি অক্ষর। হ্যাঁ, ফার্স্ট দুইটা ভাওয়াল, ভাওয়াল থাকলে কি অক্ষর হয়? হ্যাঁ, তাহলে এম এম কি, বিবি, অর্থাৎ এটাও মুক্তাক্ষর, এটা মুক্তাক্ষর, এটা বদ্যাক্ষর, এটা বদ্যাক্ষর। তার মানে প্রথম দুইটা মুক্তাক্ষর, পরের দুইটা বদ্যাক্ষর। আমার কথা ক্লিয়ার তো নাকি? আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা নিয়ে বাড়াবো না, আমরা চলে যাব ছন্দের ব্যাপারে। এখানে একটা ছন্দের ঘটনা আছে, যদিও ছন্দ আপনাদের ডিটেলস আমি পড়াবো না, ছন্দ পড়ানোর সুযোগ নাই। তবে এখন একটা বিসিএস একটা প্রশ্ন চলে আসলো, সেই কারণে আমি এখানে একটু পড়াবো। সেটা হচ্ছে দেখেন, এটা না আপনারা ইন্টারমিডিয়েট সিলেবাসে অনেক সময় থাকে ছিল, আপনারা পড়েন নাই হয়তো, বা কেউ কেউ হয়তো পড়ে পড়ে থাকতে পারেন, ভালো কলেজে ভালো টিচারদের পাল্লায় পড়লে হয়তো পড়তে পারবেন, না হলে পড়েন নাই। যেমন ধরেন ছন্দ,
হ্যাঁ, এখানে দেখেন ছন্দ, আমরা লিখবো মুক্তাক্ষর, আবার লিখলাম এখানে বদ্যাক্ষর। তারপর দেখবেন গতি, এটা দিলাম কেন, এখন বাংলার মানুষেরাই হচ্ছে পিএসসির চেয়ারম্যান হচ্ছে, এই জন্য বাংলাটা একটু এমন ভাবে প্রশ্ন করে, কেন জানি ডিপে চলে যায়। এর আগে সাদিক স্যার ছিল, তারপরে এখন সৌরভ স্যার। মোট কথা হলো এরা সবাই বাংলা, পড়াশোনা বাংলা থেকে, তো যার কারণে একটু 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 ঝামেলা। দেখেন এখানে ছন্দ পড়েছিলাম আমরা, মুক্তা কি বলা হয়, স্বরবৃত্ত, ছোটবেলা যেটা পড়েছিলেন স্বরবৃত্ত, পড়ছেন আর লাফাইছেন, খাটে থেকে লাফ দিয়ে নিচে নামছেন, নিচ থেকে লাফ দিয়ে খাটে উঠছেন। তাহলে মুক্তাক্ষর যদি হয় তাহলে এই ছন্দে এক মাত্রা দিতে হয়, পদ্মাক্ষরে কয় মাত্রা দিতে হয়, এক মাত্রা। এই প্রশ্নটাই আসছিল, এর গতি হচ্ছে দ্রুত গতি, যত দ্রুত পড়বেন তত সুন্দর লাগবে, দ্রুত গতি, গতি হচ্ছে দ্রুত। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, আপনি যে বলেন না আয় ছেলেরা, কিছুক্ষণ পরে বলেন না আয় মেয়েরা, তখন কিন্তু কবিতা আর কবিতা হবে না, এটা অন্য কিছু হয়ে যাবে। অর্থাৎ স্বরবৃত্ত মানে খুব দ্রুত পড়তে হবে। চল চল চল, হ্যাঁ আপনি বললেন চল, কিছুক্ষণ পরে আবার বললেন চল, কিছুক্ষণ চাটা খেয়ে আবার বললেন চল, হবে না, বলতে হবে স্পিডে বলতে হবে। তাহলে দেখেন স্বরবৃত্ত ছন্দে প্রশ্ন আসছিল কোন ছন্দে মুক্তাক্ষর মুক্তাক্ষর একমাত্রা বদ্যাক্ষর একমাত্রা গণনা করা হয়, তাহলে ছন্দের নাম কি বলেন? স্বরবৃত্ত। এখানে দেখেন অক্ষর মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত হচ্ছে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর দুই মাত্রা। তাহলে এখন যদি প্রশ্ন হয়, এটা মধ্যম গতি আর কি, দ্রুত না, মধ্যম গতি। এখন যদি প্রশ্ন হয় কোন ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা বদ্যাক্ষর দুই মাত্রা গণনা করে, মানে এই পর্যন্ত আসছিল পরিস্থিতি, এই পর্যন্ত আসছিল, এবার যদি এটা চলে আসে কিছু করার নাই তো, অবশ্যই আসার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এই পর্যন্ত আসছিল এক লাইন একটু পিছিয়ে যেতে পারে। মাত্রাবৃত্ত ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা বদ্যাক্ষর দুই মাত্রা, মানে ওই যে মুক্তাক্ষর, মুক্তাক্ষর কোনটা, যেটা শেষে ভাওয়াল আছে সেটা মুক্তাক্ষর, যেটা শেষে কনসোনেন্ট আছে সেটা বদ্যাক্ষর। যদি এরকম অক্ষর পান তাহলে দুই দিবেন এক দিবেন, এরকম বলা আছে। দেখেন সোনার তরী কবিতা কি মনে আছে আপনাদের? সোনার তরী আপনারা কি পড়েছেন? তাহলে আমি একটু দেখাই চলে যাবো, এটা থেকে একটু দেখাই যাবো। সোনার তরী পড়েছেন কেউ? আপনারা কি ওই আমলের লোক কিনা বলেন? সোনার তরী আমলের লোক, না হচ্ছে কোন আমলের লোক এটা বলেন? আচ্ছা, মনে হয় তো সোনার তরী পড়ার কথা। বা ইন্টারমিডিয়েটে কি কি কবিতা পড়ছিলেন, মাত্রাবৃত্ত দিয়ে একটা কবিতা বলেন, মনে আছে কিনা? আছে, মনে আছে? মনে নাই? আচ্ছা, সর্বনাশ করছেন, পিএসসি তে ধরবে, ইন্টারমিডিয়েটে কি পড়ছেন সেগুলো ভুলে যান, ভাইবার মধ্যে ধরবে। যদি বলেন যে ভুলে গেছি তাহলে সর্বনাশ। ওনারা বসে থাকবে, ওনারা বলবে আমি আজকে 25 বছর আগে পড়েছি, তারপর আমার মনে আছে, আর তুমি কয়দিন আগে পড়েছো, তোমার ভুলে গেলা, বিপদ, ভুলে যাওয়া যাবে না। আচ্ছা দেখেন, আহ সোনার তরী কবিতা আর বলা হয়েছে 8+5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এইটা কি কখনো দেখছেন? 8 কত, 8+5 মাত্রা, এটা কি কখনো শুনেছেন বা দেখেছেন? আমরা আজান দিচ্ছি একটু, আমি আমার এখানে আজান দিচ্ছে, আপনাদের এখানে আজান দিলে হয়তো আমি থামতে পারবো না, আমার এখানে আজান দিচ্ছে একটু।
আচ্ছা, দেখেন আমরা আহ, এইটা কিভাবে হয়েছিল 8+5, দেখেন একটু স্বাভাবিকভাবে দেখাই। সোনার তরী কবিতা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। যেমন ধরেন, যাহা ছিল নিয়ে গেলে সোনার তরী, এটাও বলতে পারেন একটা লাইন। অথবা বলতে পারেন গগনে গরজে মেঘ ঘন বর্ষা। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু মধ্যম গতি। মাত্রাবৃত্তের গতিগুলো মধ্যম, আপনি চাইলেও সেটা দ্রুত গতিতে বলতে পারবেন না। আপনি যদি বলেন গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা, হবে না। আপনার বলতে হবে গগনে গরজে মেঘ। আচ্ছা, নামাজের বিরতি তো অবশ্যই দিতে হয়। তাহলে আহ কয় মিনিট দিব বলেন তো? 10 মিনিট? আচ্ছা, 10 মিনিট পরে আসেন তাহলে, ঠিক আছে।
আচ্ছা, আমরা শুরু করতে পারি। আশা করি আপনারা জয়েন করেছেন। ওকে, দেখেন। তো যেটা বলছিলাম আমরা, একটু দেখাই দিলাম, যাহা ছিল নিয়ে গেলে সোনার তরী। দেখেন এখানে 8+6 কিভাবে হয়। যেমন ধরেন, আমি আর বাড়তি পড়াবো না। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটা একটা চরণ। এটার মধ্যে কিভাবে 8+6 হয়, 8+5 হয়, দেখেন। আমি যদি এটাকে বাংলিশ করি তাহলে অক্ষরগুলা বের করে দেখেন। যা, দেন কি, হা, যাহা। ছি, দেন কি দেখেন, ছি, দেন লো, ছিল। এন আই, নি, ও আই এ, নিয়ে। জি, গে, এলো, গেলো, দেখেন। তারপরে সোনার তরী, এস ও সো, এন এ আর, সোনার তরী। টি ও, সরি এখানে আমরা লিখলাম টি ও আর আই, টরি, দেখেন। এখন দেখেন আমার কথা হচ্ছে, যতগুলা মুক্তাক্ষর আছে সবগুলাকে আমি এক মাত্রা দিব। দেখেন কয়টা মুক্তাক্ষর আছে, এটা শেষে ভাওয়েল, এটা মুক্তাক্ষর দিলাম এক। এটা ভাওয়েল মুক্তাক্ষর, 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 এটাও ভাওয়েল মুক্তাক্ষর, এটা এটা ভাওয়েল মুক্তাক্ষর। এইটা দেখেন সোনার, এটা কনসোনেন্ট, মানে বদ্যাক্ষর। কনসোনেন্ট হলে বদ্যাক্ষর, বদ্যাক্ষর হলে মাত্রা ভিত্তিক ছন্দে কয় মাত্রা দেখেন, মাত্রা ভিত্তিক ছন্দে কয় মাত্রা দেখেন, ব্যাপারটা 2 মাত্রা। তাহলে আমার কথা হলো, দেখেন খেয়াল করেন, পরে কি, এই হলো তরি এক, এই হলো এক। কেন এক, মুক্তাক্ষর হলো এক এক, মুক্তাক্ষর হলো এক এক, মুক্তাক্ষর হইলে এক এক। ক্লিয়ার? আমি অক্ষর বের করছি, আরেকবারের কিচ্ছু নাই, অক্ষর বের করলাম। বাংলিশ লিখবেন, বাংলিশ লিখে অক্ষর বের করবেন। অক্ষর বের করছেন কিনা, বের করলে মুক্তাক্ষর, মুক্তাক্ষর কোনগুলো আমি তো শিখাই আসছি। মুক্তাক্ষর হচ্ছে যেটা শেষে ভাওয়েল। এই অক্ষর দেখেন, যা একটা অক্ষর, হা একটা অক্ষর, সি একটা অক্ষর, লো একটা অক্ষর, নি একটা অক্ষর, ওয়াই এ, ই, নি এ, এটা একটা অক্ষর। মানে যেগুলোর শেষে ভাওয়েল আছে সেগুলো মুক্তাক্ষর। মুক্তাক্ষর হলে কয় মাত্রা দেয়, এক মাত্রা দেয়। যে এক 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 মাত্রা দিলাম, এটা মাত্রা মানে এক দিছি, এটা হলো মাত্রা। এক মাত্রা, এক মাত্রা, এক মাত্রা, এক মাত্রা, এক মাত্রা, মুক্তাক্ষর গুলো সব এক মাত্রা। এখন আসেন এই পর্যন্ত মুক্তাক্ষর, এইটাই সাথে দেখেন বদ্যাক্ষর। কোনটা? এই যে সোনার, সোনার, নার, এনে আর নার, এটা হলো বদ্যাক্ষর। বদ্যাক্ষর হলে কয় মাত্রা, 2 মাত্রা। আর বাকি সবগুলাই একমাত্রা। একমাত্রা কেন, মুক্তাক্ষর। তাহলে টোটাল সংখ্যা হলো কত, দেখেন 13টা। একটা কবিতা যে পড়েন, দেখেন তো এটা কোথায় যে থামেন, যাহা ছিল নিয়ে গেল, এই পর্যন্ত পরে থামেন না। যাহা ছিলে নিয়ে গেল, এই পর্যন্ত থামেন। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, এই হলো 8। ওই পাশে দেখেন কত, 1 3 4 5, এই হলো 5। এই হলো 8+5 মাত্রার মাত্রা বৃত্ত ছন্দের রচিত। যাই হোক, সিম্পল ব্যাপার, এগুলো জটিল করাই ফেললাম আর কি। যাই হোক, এতটুকু পড়ানো দরকার ছিল না, ওই পর্যন্ত পড়ানো দরকার ছিল। দেখেন, হয়তো বা 2 1 জন বোঝেন নাই, বাকিরা বোঝার কথা। হইলে আমরা পরে পরে নেক্সট ধাপে যাব। আচ্ছা, আরেকবার আরেকবার সবাই করছেন কেন, আমি বুঝলাম না। আমার কথা হলো, আমার প্রশ্নগুলো উত্তর দিবেন সবাই। দেখেন, আমি বলছি মুক্তাক্ষর কি চিনেন আপনারা, মুক্তাক্ষর চিনেন কিনা? মুক্তাক্ষর কি, যে অক্ষরের শেষে ভাওয়েল আছে সেটা নাম মুক্তাক্ষর, এই তো। যে অক্ষরের শেষে ভাওয়েল আছে, এই তো। ওকে, আবার আসেন। যে অক্ষরের শেষে কনসোনেন্ট আছে সেটা বদ্যাক্ষর। শেষ। এটা তো আমরা বের করছি, প্রথমত এটা বের করছি, শেষ, বের করে ফেলেন। যে অক্ষরগুলো বের করেন, যেটা শেষে ভাওয়েল সেটা মুক্তাক্ষর, যেটা শেষে কনসোনেন্ট সেটা বদ্যাক্ষর। হয়ে গেল, ভালো কথা। এখন সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত?
এটার গতিটা কি দ্রুত না মধ্যম? আপনি কি বলেছেন গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা? এভাবে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর? এভাবে লিখছে? না, এইভাবে লিখে নাই। লিখেছে কেমনে? মানে লিখেছে বা পড়ার জন্য বলেছে মধ্যম গতিতে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটা হলো আপনার ওই ছন্দের, অর্থাৎ মোট কথা হলো এটা মধ্যম গতির ছন্দ। তাহলে মধ্যম গতির হলে অবশ্যই মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত হইলে মুক্তাক্ষর যেগুলো আছে, মুক্তাক্ষর যেগুলো আছে, যেমন মুক্তাক্ষর যে শেষে ভাওয়েল যেগুলো আছে সেগুলোর উপরে এক মাত্রা দিয়েছি, এক মাত্রা। যে অক্ষরটা মুক্তাক্ষর সেটারে এক গণনা করছি, যে অক্ষরটা মুক্তাক্ষর সেটারে এক গণনা করছি। আর যে অক্ষরটা বদ্ধাক্ষর সেটা কয় কয় গণনা করছি আমরা? দুই গণনা করছি। এরপরও কি প্রশ্ন আছে কিনা আমি জানি না। এরপরও প্রশ্ন আছে? সময় হাতে নাই, এটারে আমি একদম গিলে খাওয়াইতে পারতাম, হ্যাঁ, কিন্তু আসলে এটার জন্য এতটুকু টাইম আমার দেওয়া হয় না। হ্যাঁ, এটা এইটুকু পড়াইলাম, এটা আমি বোনাস পড়াইলাম, কারণ এইটা পড়াইছি, এটা লেখাইছি, আপনি বলবেন এ কি পড়াইলেন আর তো বুঝলাম না। সেই জন্য আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিলাম। ওকে, দেখেন, এরপরে যান। বর্ণ। এরপরে ধাপ হচ্ছে বর্ণ। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন, এটা জানেন আপনারা। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। দেখেন, এটাকে বলা হয় বর্ণ, চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আচ্ছা, অর্থাৎ একটা ধ্বনি, সেটাকে নির্দেশ করবেন কি দিয়ে? এই যে এই একটা সাইন দিয়ে, এটাই হলো বর্ণ। যখন সাউন্ড করবেন তখন সে ধ্বনি। এখন বর্ণ দুই ধরনের, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ, এগুলো জানেন তাই না? স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হয়। বর্ণ দুই ধরনের, একটা স্বরবর্ণ, সংখ্যা কয়টা? 11টি। ব্যঞ্জন বর্ণ স্বরের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। তাহলে মোট কত হলো? 50টা। এটা জানেন আপনার। এখন এইটার হিসাবটায় একটু ঘটনা আছে, সেটা হলো মাত্রা যুক্ত, মাত্রাহীন, হ্যাঁ, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এই ব্যাপারটা আপনার শিখতে হবে। এখন এটা কি আমি এখানে বোর্ডে লিখে দিব, না আপনারা নিজে নিজে পড়ে নিতে পারবেন? খেয়াল করেন, মাত্রা যুক্ত, কারণ ওই বললাম অনেক কিছুই করতে হবে, তো সেক্ষেত্রে আমি যেগুলা আপনারা পাবেন সেক্ষেত্রে আমি এটা লেখাতে চাচ্ছি না। যদি বলেন তাহলে আমি লিখে দিব। মাত্রা যুক্ত, মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, এই ধরনের বিষয়গুলো। হ্যাঁ, আমি চাচ্ছি যে যেটা যেটা গাইডে বা বইয়ে যেখানে আছে সব জায়গায় আছে, হ্যাঁ, বা এটা আমরা আমাদের ওরা করলে সেটাও পাবেন। সেক্ষেত্রে আমি এখানে আর হাত বাড়াচ্ছি না, হ্যাঁ, হাত দিচ্ছি না। এখন দেখেন, এবার আছি আমরা কি বলা যায় এটা, আহ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে আপনারা কি করবেন, একটু নোট ডাউন করে রাখেন, মাত্রা যুক্ত, মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, হ্যাঁ, এগুলো শিখে ফেলবেন। স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, মোট বর্ণ কয়টা, এগুলো একটু খেয়াল করে ফেলবেন, করে ফেলবেন। ওকে, দেখেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? এটাও জানেন। কার। বলতে পারেন কার সংখ্যা। কার সংখ্যা 11টি, সরি 10টি। কার সংখ্যা 10টি। তাহলে বর্ণ ছিল 11টা, কার হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার। এই কার সংখ্যা 10টা, স্বরবর্ণের কার সংখ্যা 10টা। তাহলে কারহীন বর্ণ একটা। কারহীন বর্ণ একটি, সেটা কি? অ। দেখেন, অকে বলা হয় নীলিন বর্ণ। দেখেন, আবার একইভাবে আমরা যদি বলি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, বা এটারে নতুন ভাবে বর্ণনা করা হয়েছে। আসলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যদি দেখেন, অনুবর্ণ থাকে, সংক্ষিপ্ত রূপ বলা হয় অনুবর্ণ। অনুবর্ণ খেয়াল রাখবেন, আগে দেখবেন অনুবর্ণ আছে কিনা। সংক্ষিপ্ত রূপ হলো অনুবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ অনুবর্ণ। অনুবর্ণ না থাকলে সেক্ষেত্রে কি বলবেন? ফলা বলবেন। অনুবর্ণ না থাকলে কি বলবেন? ফলা বলবেন। আবার বলছি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুবর্ণ, কারণ নতুন বইগুলোতে
পরিবর্তন নিয়ে এসে এটা করা হয়েছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত। অনুবর্ণ না থাকলে কি বলবেন? ফলা বলবেন। এবার আসেন, অনুবর্ণ কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে আহ এক নাম্বার হচ্ছে, ধরেন অনুবর্ণ 3 ধরনের। এক নাম্বার হচ্ছে ফলা। কয়টা? ফলার সংখ্যা 6টা। কি কি? মজার লবণ, অর্থাৎ মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। দেখেন, মজার লবণ অর্থাৎ মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা, মজার লবণ। হ্যাঁ, ফলার সংখ্যা কয়টা? 6টা। তাহলে অনুবর্ণ কয় কয় ধরনের? একটা হলো ফলা, আর এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ, দেখেন দুইটা বর্ণ যখন সংযুক্ত করা হয় একটা বর্ণ একটু ছোট থাকে, এটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। আর এটা হচ্ছে রেফ। আরেকটা হচ্ছে রেফ। তাহলে কি হলো? বর্ণ সংক্ষেপ। ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, ধরেন পুরস্কার লিখলাম। ধরেন পুরস্কারে দেখেন মূর্ধন্য ষ টা একটু ছোট সাইজের হয়েছে, এই মূর্ধন্য ষ টাকে বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। ঠিক আছে? আর আরেকটা হলো রেফ। 3 নাম্বার হচ্ছে রেফ। রয়ের যে সংক্ষিপ্ত রূপ বলি সেটাকে বলা হয় রেফ। তাহলে দেখেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুবর্ণ, আর যদি না থাকে তাহলে ডিরেক্টলি ফলা বলবে। শেষ। এবার এই অনুবর্ণ 3 ধরনের। অনুবর্ণ কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 ফলা। কয়টা? 6টা। মজার লবণ অর্থাৎ মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। আর দেখেন বর্ণ সংক্ষেপ, মানে কি? ওই যে যে যুক্ত বর্ণের সাথে যে বর্ণটা ছোট থাকে সেটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। একইভাবে আসেন, পরেরটা হলো কি? রেফ। এই 3 ধরনকে বলা হয় অনুবর্ণ। এই 3 ধরনকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণ 3 ধরনের, একটা ফলা, হ্যাঁ, একটা কি বর্ণ সংক্ষেপ, আর একটা হলো রেফ। ওকে, ঠিক আছে, লিখতে পারছেন আশা করি। তাহলে আমরা মুছে ফেলবো এটা। ওকে, দেখেন পরে যাবেন ধ্বনি। ধ্বনি লাগবেন। ধ্বনি, ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিঃসৃত যে অর্থবহ আওয়াজ, মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। মানুষের কণ্ঠ থেকে বের হয়ে যে আওয়াজটা আসে, এখন এই আওয়াজটা আসে, এটা কিসের মধ্য দিয়ে আসে বলেন তো? আওয়াজটা কিসের মাধ্যমে আসে? একত্রে তাদেরকে কি বলা হয়? এই আওয়াজটা যে আসে তাদেরকে একত্রে কি বলা হয়? আসলে সেটা শব্দটা ছিল এরকম, বাক যুগ যন্ত্র। সমান সমান কি হয়ে গেছে? বাকযন্ত্র। খেয়াল করেন, শব্দটার নাম হয়ে গেছে কি? বাকযন্ত্র। একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা কষ্ট করে বাকযন্ত্রের বিভিন্ন অংশের নামগুলো বর্তমান নবম দশম শ্রেণীর বইও আছে, বা হচ্ছে আপনি চাইলে নেটে সার্চ দিয়ে বাকযন্ত্রের বিভিন্ন অংশের নাম আপনি দেখে নিবেন। কারণ পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ বা অংশ নয়। নিচের কোনটি বাকযন্ত্রের অংশ বা অংশ নয়। আমার কথা বুঝতে পারছেন? নিচের কোনটি বাকযন্ত্রের অংশ বা অংশ নয়, তখন কিন্তু ব্যাপক একটা সমস্যা হবে। বুঝতে পারছেন? তাহলে আমি বলবো যে বাকযন্ত্রের ছবিটা আপনারা কি করবেন? দেখে রাখবেন। আপনাকে প্রশ্ন আসে ফুসফুস কি বাকযন্ত্রের অংশ কিনা, দেখি কেউ বলেন বাকযন্ত্রের অংশ ফুসফুস। উত্তর করেন। আচ্ছা, কি কারণে?
কি কারণে না, একজন বলছেন না। আচ্ছা, হ্যাঁ কি কারণে আর না কি কারণে বলেন। আচ্ছা, আমরা যে একটা অক্ষর উচ্চারণ করি, অক্ষর উচ্চারণ করার সময় কোনো বা বর্ণ উচ্চারণ করার সময় কি কোনো বাতাস টাতাস আসে? দেখেন তো, অল্প প্রাণ মহাপ্রাণ, একটু পরে পড়াবো আমরা। বাতাস আসে, এই বাতাসটা তাহলে আর কোনো সিলিন্ডার আছে? ফুসফুস ছাড়া আর কোনো সিলিন্ডার আছে? নাই, একটা সিলিন্ডার আছে ফুসফুস। এখন এই ফুসফুস ছাড়া আপনি অক্ষর উচ্চারণ করতে পারবেন না, বাতাস তো আসবে না। তাহলে অবশ্যই ফুসফুস কি বাকযন্ত্রের অংশ। তা খেয়াল করবেন, তাহলে পুরো ছবিটা একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে লেখেন, পরে যাবেন। বাংলা ভাষায় মোট ধ্বনি সংখ্যা বলেন। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় মোট ধ্বনি সংখ্যা কত? মোট মানে মৌলিক ধ্বনির সংখ্যা বাংলা ভাষায়। মৌলিক ধ্বনির সংখ্যা লেখেন, মৌলিক ধ্বনির সংখ্যা বাংলা ভাষায়, মৌলিক ধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? লেখেন 37টি। তাহলে 37টা যদি হয়, যে বাংলা ভাষায় মৌলিক মৌলিক স্বরধ্বনির সংখ্যা। স্বরধ্বনি কয়টা আপনারা জানেন? স্বরধ্বনির সংখ্যা কত? মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? 60টা। তাহলে বাকিগুলা কি? অবশ্যই ব্যঞ্জন ধ্বনি। তা বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি সংখ্যা। এখন একটা প্রশ্ন, ধ্বনি আর বর্ণ কি এক? যদি এক হয় তাহলে মিলে না কেন? তাহলে দেখেন, এই 37, 30 আর 7, 37টা দেখেন। বাংলা ভাষায় মোট ধ্বনি সংখ্যা 37টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টা, ব্যঞ্জন ধ্বনি 30টা। খেয়াল করবেন কেন 7টা, কি কারণে, সেই ব্যাখ্যাগুলো আমরা যাবো। তাহলে আমরা মুছে ফেললাম, দেখুন লেখা হয়ে গেলে আমাকে একটু নাম বলবেন। সময় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি আর কি। ওকে, ডান, থ্যাংক ইউ। একটু দ্রুত করবেন, তাহলে আমাদের পড়াটা আগাবে, না হলে এমন কষ্ট করে। ওকে, এবার দেখেন। তাহলে দেখেন, আহ ধ্বনি, ধ্বনি দুই ধরনের, একটা স্বরধ্বনি, সরি, হ্যাঁ, স্বরধ্বনি দুই ধরনের, একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা যদি একটু খেয়াল করে দেখেন, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ কয়টা বলেন তো? স্বরবর্ণ হলো 11টা। কি কি দেখেন? অ, আ, ই, ই, উ, উ, রি, তাই না? পরে আসেন, রি, রি এর পরে এ, ওই, উ, ও। দেখেন 11টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন এগুলো হচ্ছে স্বরবর্ণ। আমার কি বললাম, মৌলিক স্বরধ্বনি কয়টা, যেগুলোকে ভাঙা যায় না। মৌলিক স্বরধ্বনি কয়টা জানি বলছিলাম? 7টা। তাহলে 7টা কিভাবে হলো দেখেন, ব্যাখ্যাগুলো লিখবেন, না নিলে বিপদে পড়বেন। দেখেন, মৌলিক স্বরধ্বনি 7টা। 7টা যদি হয়, কিভাবে 7টা? দেখেন, মৌলিক মানে হচ্ছে যেটার দ্বিতীয় কোনো আরেকটা সাউন্ড পাওয়া যাবে না, ওই একই রকম সাউন্ড আর আসবে না, একটাই, ওয়ান এন্ড অনলি। বুঝতে পারছেন? এটা ভবিষ্যতে আর আপনি পাবেন না, কোথাও পাবেন না। ওই নামের কোনো সাউন্ড পাবেন না। দেখেন, ও, ও নামে আর কোনো সাউন্ড এখানে আছে কিনা, একটু আমাকে হেল্প করবেন। দেখেন, ও নামে আর কোনো সাউন্ড আছে কিনা? ও নামে কোনো সাউন্ড নাই, তাহলে সেক্ষেত্রে ওটা কি? মৌলিক। আমরা লিখে ফেললাম অমৌলিক, কারণ মৌলিক মানে যেটাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, ওই নামের আর কোনো সাউন্ড নাই, সেটার নামে মৌলিক। দেখেন, আ নামে আর কোনো সাউন্ড নাই, একটাই এনাফ, তাহলে কি আটাও কি? মৌলিক। দেখেন, ই, ই দুইটা আছে। এখন এই ইটা যদি সন্ধি পড়েন, তাহলে বুঝবেন যে এইটারে কি করা যায়, দুইটা ই যুক্ত করে এই ই করা যায়। তাহলে আমার যেহেতু এই ইটা আছে, তাহলে আমি কেন আবার নিব? আমি দুইটা ই করলেই তো আমার এই সাউন্ডটা চলে আসলো, তাহলে এটা মৌলিক না, এটা কি? মৌলিক হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? এটা এখানে মৌলিক কোনটা? হ্রস্ব ই। একইভাবে হ্রস্বটা মৌলিক, দীর্ঘটা মৌলিক না। দেখেন, খেয়াল করেন, পরে আসেন। এরপর আসেন রি। রিটা উচ্চারণ করেন র যোগ ই। এটা আপনাদের কাছে কি মনে হয়? এটা কোন হিসাবে স্বর হয়? আমার কাছে তো যৌক্তিক মনে হয় না। আস্ত একটা ব্যঞ্জন, তারপরে কি হলো? রস্বই, অর্থাৎ রি উচ্চারণ করেন না আপনারা, রি। দেখেন তো, এটা কোন হিসাবে ইয়া হয়, স্বর হয়? এটা তো আসলে স্বরই না, কিন্তু এটারে বানানো হয়েছে কি?
মৌলিক স্বর ভাবে চিন্তা করা যায়? প্রশ্নে আসেন, ভাঙলেও তো দুইটা বের হয়ে যায়, রজ ও কি। তাহলে সেক্ষেত্রে এটা বলেন বাংলা স্বরবর্ণের মিশ্র স্বর একটা রি, দেখে নিতে পারেন। বাংলা স্বরবর্ণের মিশ্র স্বর কোনটা? রি। স্বর আর ব্যঞ্জন মিক্সচার আছে এর ভিতরে, স্বর আর ব্যঞ্জন মিক্সচার আছে। ওকে, এবার যান পরের অংশ আসি। দেখেন রি গেল, হ্যাঁ। রি এর পরে আসেন এ। এ নামে দেখেন আর কোনো সাউন্ড নাই, সুতরাং এটা কি মৌলিক। এ নামে আর দ্বিতীয় কোনো সাউন্ড নাই, মৌলিক। এবার আসেন ওইটা যদি আমরা ভাঙি, দেখেন অ রস্যই ওই, অথবা উ রস্যই ওই, দেখেন যেভাবে লেখেন আপনি এই দুইটাই হচ্ছে। তার মানে কি দুইটা বর্ণ যোগ করে আমার কি হচ্ছে, ওই বানানো হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন ওই আমি একবার নিয়েছি না, আবার রস্যই নিয়েছি, তাহলে আবার কেন এই বর্ণটা আমি নেব? সুতরাং এটা মৌলিক না, এটা বা। একইভাবে ওটা মৌলিক, দেখেন এই ওটা মৌলিক, কিন্তু এইটা মৌলিক না। কিভাবে? ও রস্য ও, এটা তো এই হয়ে গেল, তাহলে আমি ওটা নিতেই পারলাম, আবার কি রস্য নিতে পারলাম, তাহলে আমি কেন এটা আবার নিব? সুতরাং এটা মৌলিক না। তাহলে আমার মৌলিক এটা না, এটা না, হ্যাঁ, এটা না, এটা না, তারপর দেখেন এটাও না। তাহলে মৌলিক কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে 7টা কেন হইলো? এখন প্রশ্ন হলো আমার স্বরবর্ণ থেকে আসলো কয়টা? 6টা। আর একটা কোত্থেকে আসলো? আর একটা আসলো, একটা গেস্ট আসছে, দেখেন এ, লেখেন এ। এটা উচ্চারণ করি আমরা, কিন্তু এ লিখতে পারি না। দেখেন তো, যদি গান গান এরকম গান গান না, যদি বলেন একা একা কেন ভালো লাগে না, দেখেন সর্বনাশ হয়ে যাবে। আসলে একা একা না, এটা বলতে হবে কি একা একা কেন ভালো লাগে না। দেখেন রোল নাম্বার কখনো শুনছেন? স্যার ডাকছে রোল নাম্বার এক, এক তো কোনোদিন বলে নাই, বলছে কি এক। তাহলে লেখা কিন্তু এক, কিন্তু বলছেন কি আপনি এক। দেখেন, সরি, এক, দেখেন এক। তাহলে দেখেন এই হয়ে গেল ব্যাপার। অথবা এরকম বলা যায় যে এই যে তার সাথে আমার অনেকদিন কি হয় না, দেখেন তো এটা কি লেখা আছে? দেখা। আপনি যদি বলেন শুদ্ধ করে উচ্চারণ করেন, তার সাথে আমার অনেকদিন দেখা হয় না, আসলে দেখা নাকি দেখা। বললেন দেখা, মানে লিখলেন দেখা, উচ্চারণ করছেন দেখা। তো বাংলাদেশে আর কি হবে? ইন্ডিয়ার কি খেলা হবে? আমরা খেলা দেখবো, আসলে খেলা না খেলা। লেখা কিন্তু খেলা, উচ্চারণ করছি আমরা খেলা। তাহলে এই এটা বাংলা কি মৌলিক স্বরধ্বনিতে যুক্ত করা হয়েছে, যদিও আর আওয়াজ নাই, সরি আওয়াজ আছে কিন্তু লিখিত রূপ নাই। দেখেন তাহলে মূল বর্ণ থেকে কয়টা আসছে? 6টা, খেয়াল করেন। মূল বর্ণ থেকে 6টা। আমি আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, কারণ দিচ্ছি না এই কারণেই সময় স্বল্প, কারণ তো আপনাদের প্রশ্ন থাকলে করে ফেলবেন। আর এখানে হলো একটা, তাহলে টোটাল কটা? 7টা। এখন বলতে পারেন এটা কোত্থেকে আসলো, লেখা নেই। এটা যুক্ত করছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। এইবার বিসিএস এই প্রশ্নটাই আসছিল, আব্দুল হাই রচিত গ্রন্থের নাম কি? একটা বিখ্যাত গ্রন্থ আছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, লেখেন। এটা আমি সবসময় পড়াই, এই জন্য বলি যে এই লেকচার থেকে আমার পড়ানো সব ম্যাক্সিমাম প্রশ্ন কমন। ধ্বনিতত্ত্ব, হ্যাঁ, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই গ্রন্থে মূলত এই বিষয়ে মতামত দিয়েছে। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, বাংলা ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন তাহলে। এখানে মৌলিক মোট স্বরবর্ণ থেকে আনছি 6টা, আর একটা আসছে অতিরিক্ত। এটা কে দিয়েছে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। কোন গ্রন্থে বলা হয়েছে? তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। দেখেন ক্লিয়ার কিনা, জানাবেন একটু কষ্ট করে। এবার জান তাহলে, ক্লিয়ার হইলে আমরা চলে যাবো হচ্ছে পরের অংশ। দেখেন এই যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ, এই জায়গা থেকে তো গেলই। এবার এখান থেকে একটা প্রশ্ন আসছে, মৌলিক স্বরধ্বনি উচ্চারণ, খেয়াল করেন। মৌলিক স্বরধ্বনির
উচ্চারণ দেখেন, মৌলিক স্বরধ্বনি উচ্চারণ কিভাবে হয়েছে দেখেন। এটা আমরা যদি বলি উচ্চারণ স্থান, তারপর আসেন এটা গুলো সম্মুখ দেখেন, সম্মুখ, ওষ্ঠাধর, প্রসিত, এখানে লিখবেন কেন্দ্রীয়, ওষ্ঠাধর, বিবৃত, পশ্চাৎ, ওষ্ঠাধর গোলাকৃত, পশ্চাৎ ওষ্ঠাধর লিখবেন গোলাকৃত। এটা ছিল এই মৌলিক স্বরধ্বনি উচ্চারণ স্থান, উচ্চারণটা কিভাবে হয়। তাহলে এটার আমরা পাঠ করবো দেখেন, উপরে থাকলে উচ্চ, নিচে থাকলে নিচু, উপরে থাকলে সম্পূর্ণ সাথে থাকলে উচ্চ মধ্য, নিচেটা থাকলে নিম্ন মধ্য। 1 2 3 4 দেখেন, উপরে থাকলে সাধারণত কি হয়, উচ্চ হয়, নিচে থাকলে কি হয়, নিম্ন হয়। দেখেন কথাগুলো নেন আগে। সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, আর পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। দেখেন দ্রুত লেখা শেষ হয়েছে দেখেন। ওকে, দেখেন আমার এখানে ছিল কি, মৌলিক স্বরগুলা কি কি ছিল, অ ছিল, আ ছিল, ই ছিল, হ্যাঁ উ ছিল, এ ছিল, ও ছিল, এ ছিল। 1 2 3 4 5 6 7, এই 7টা একটু কষ্ট করে উচ্চারণ করবেন, দেখেন কোনগুলা গোল গোল হয়, মুখটা গোল হয় কোনগুলা, দ্রুত কাজ করবেন দেখেন। গোলাকার হইলে সেগুলা পিছনে চলে যাবে। আর যেটা উপরে নিচে মানে ঠোঁটের মুখটা উপরে নিচে চলে যাবে, সেটা এখানে এখানে হবে, বিবৃত হবে। আর যেটা দুই দিকে মুখটা সরাই যাবে, এরকম সরাই যাবে, হ্যাঁ সেটা কি হয়ে যাবে, এই যে সম্মুখ হবে। দেখেন ওটা উচ্চারণ করেন, দেখেন কোনটা গোল হয়, কোন গোল কোনগুলো একটু কষ্ট করে আমাকে জানাবেন। দেখেন অ উচ্চারণ জোরে জোরে উচ্চারণ করেন, বাসায় থাকলে জোরে জোরে উচ্চারণ করে ফেলেন। হ্যাঁ দেখেন অ, অ কি গোল কিনা দেখেন। তাহলে আমি অবশ্যই পেয়ে গেলাম অটা গোল, গোল হইলে অবশ্যই পিছনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে দেখেন, অ, এই যে উ, ও, দেখেন এই তিনটা, এই একটা গোল হয়, এই একটা গোল হয়, এই একটা গোল হয়। এখন এই গোলগুলোর মধ্যে একটু উচ্চারণ করবেন, দেখেন অ, অ এর সাউন্ড একদম নিচে, একদম নিচে দেখেন, এইখানে কণ্ঠ হয় অ, অ দেখেন অ, এই জায়গায়, তাহলে অটা হয়ে যাবে এই স্থলে, দেখেন অ। এরপরে দেখেন ও, এই যে এই দেখেন ও, ও হালকা উচ্চারণ করে দেখেন ও। এরপর দেখেন লাস্ট হচ্ছে উ, এটা হলো উ দেখেন। তাহলে নিচ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল দেখেন, কারণ এগুলো গোল হয় যেহেতু, গোলের গুলার স্থান কোথায়, পিছনে। এখন দেখেন সাউন্ড করেন নিজে নিজে, অ, ও, উ, আস্তে আস্তে দেখেন উপরের দিকে উঠছে কিন্তু। এবার চলে আসেন, এই দেখেন আটা উচ্চারণ করেন, দেখেন তো আটা উচ্চারণ করেন, জোরে উচ্চারণ করেন, দেখেন কোন দিকে যায়, সে এই দিকে আসে না ওই দিকে আসে, সরাসরি দেখেন। একবারে দেখবেন সরাসরি নিচের দিকে যাবে, অন্য কোথাও যাবে না। দেখেন একবারে নিচে চলে যাবে আর কোথাও যাবে না, ডানেও না বামেও না, সোজা কি হবে, উপরে নিচে হয়ে যাবে দেখেন। আপনি মুখটা বাঁকা করে তো উচ্চারণ করতে পারবেন না, অ এরকম তো উচ্চারণ করা সম্ভব না। আপনার করতে গেলে একদম স্ট্রেট উপরে নিচে চলে যাবে স্বরের নিচে আর কোনো স্বর নাই। ও আরেকটা বিষয় এখানে তো লিখি নাই, উচ্চ এখানে হবে উচ্চ মধ্য, দেখেন উচ্চটার সাথে কি হবে, উচ্চ মধ্য, নিম্নটার সাথে থাকলে হবে কি, নিম্ন মধ্য। দেখেন উচ্চটা থাকলে হবে উচ্চ মধ্য, এই যে দেখেন উচ্চ আর নিচ্চ, ঠিক আছে, উচ্চ আর নিম্ন শেষ দেখেন। এখন উচ্চটার সাথে থাকলে কি হবে, উচ্চ উচ্চ মধ্য, আর নিম্নটা থাকলে কি হবে, নিম্ন মধ্য। মনে রাখবেন এটা। এবার দেখেন বাকি রইলো কি আমার, এটা রইলো, হ্যাঁ দেখেন সরি ই রইলো, হ্যাঁ এ রইলো, এ রইলো দেখেন, ই, এ, এ, একটু কষ্ট করে দেখেন এটা উচ্চারণ করেন, ইটা উচ্চারণ করবেন, ই, দেখেন ই যে জায়গায়, এরপরে দেখেন এটা উচ্চারণ করেন, দেখেন জিহ্বাটা নিচে নামছে কিনা, অবশ্যই এ হবে। এরপরে চলে আসেন এটা আরো নিচে নেমে যাবে,
দেখেন উচ্চারণ স্থানটা এখন দেখবেন মিলে কিনা দেখেন। ই এখন সব সব একসাথে উচ্চারণ করবেন দেখেন। আগে লিখে নেন, লিখে নিয়ে সব একসাথে উচ্চারণ করবেন। ই, এ, এ, আ, অ, ও, উ। দেখেন জিহ্বাটা ঘুরে কেমনে কি হয়, সাউন্ডটা এরকম ইউ আকৃতির হচ্ছে কিনা। এরকম ইউ আকৃতির হচ্ছে কিনা সাউন্ডটা দেখেন, এই যে দেখেন কিভাবে ইউ আকৃতি। অথবা দেখেন সিনেমায় দেখেন যখন নায়িকাকে নিয়ে ভিলেনরা চলে যায়, তখন নায়ক কিন্তু পাহাড় থেকে লাফ দেয়, লাফ দিলে একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক হয়, আমাদের সময় এটা হয়তো, বা এখনকার সিনেমা এরকম হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো ইয়াও দেখেন, এটা হয়তো কি ইয়াও দেখেন কি সুন্দর করে বলা যায়, ইয়াও মানে লাফ দিচ্ছে, আপনার একটা মিউজিক চলে আসছে ইয়াও। বা ঘুষি দিলে কিন্তু ডিসুম হয়, আগে ডিসুম হয় তারপরে ঘুষি দেয়, ঠিক আছে, এরকম একটা সাউন্ড হয়। তো এটাও এরকম অনেকটা ইয়াও। আশা করি ক্লিয়ার। দেখেন, কারণ এখান থেকেও প্রশ্ন আসছে, কোন প্রশ্ন আসছে দেখে নিয়েন, গত বিসিএস আসছে, আমার খেয়াল নাই এখন, এখান থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে এটাকে আমি যদি আপনাকে আরো সহজ করে বলে দেই, তাহলে দেখেন এই যে দেখেন, এই এই হলো এই ব্যাপার, দেখেন ই, দেখেন ই, এ, এ, তারপরে কি আ, অ, ও, উ। দেখেন হইলো কিনা দেখেন, কি বললাম আমি, এই দেখেন এটা হলো সম্মুখ, এটা হলো পশ্চাৎ, পশ্চাৎ হলে গোলাকার, সম্মুখ হলে প্রস্মিত। এটা হলো উচ্চ, এটা হলো উচ্চ মধ্য, এটা হলো নিম্ন, এটা হলো কি নিম্ন মধ্য। আবার বলছি দেখেন এই যে স্টাইল, তাহলে এখানে হবে ই, এখানে হবে এ, এখানে হবে এ, এইখানে হবে আ, এরপরে অ, এরপরে ও, এরপরে উ। এই যে তাহলে সম্মুখ, পশ্চাৎ, মাঝখানটা কেন্দ্রীয়। এর চাইতে আর সহজ করে বলার সুযোগ নাই, আপনারা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে সর্বনাশ হয়ে যাবে। কোনটা গোলাকার, কোনটা প্রসিদ্ধ, কোনটা বিবৃত, এটা তো নিজেই বলতে পারেন, বুঝতে পারেন, উচ্চারণ করবেন, সাউন্ড করবেন, মুখস্থ করবেন। আপনি যদি মানে অগোলাকার 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 মুখস্থ করে লাভ আছে? অ উচ্চারণ করেন, উচ্চারণ করলে তো সে বলে দিবে আমি গোলাকার, আমার মুখস্থ করার কি আছে? আর গোল না করে আপনি অ উচ্চারণ করেন, দেখি সম্ভব? সম্ভব না। এবার দেখেন যৌগিক, যৌগিক স্বরধ্বনি এর বিভিন্ন নাম আছে। সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, দ্বিস্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর পর্যন্তই থাকবো, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, দ্বিস্বর। এদের সংখ্যা হলো 25টা। যৌগিক স্বরধ্বনি সংখ্যা 25টা। আর দেখেন যৌগিক স্বরবর্ণ খেয়াল করেন, স্বর ধ্বনি মানে কি নাই, লিখিত রূপ নাই, আওয়াজ আছে। আর বর্ণ মানে কি, লিখিত রূপ আছে কিনা খেয়াল করেন তো, খেয়াল করবেন না। এই দুটার পার্থক্য, যৌগিক স্বরবর্ণ দুইটা, একটা হলো ওই, আর একটা হলো ও। আর এদের সংখ্যা 25টা বলছি কেন, দুইটা মিলে একটা হয় কিন্তু এদের লিখিত রূপ নাই। দুইটা মিলে একটা হইলে সেটা যৌগিক, আর সেটা যদি দুইটাই স্বর হয় তাহলে যৌগিক স্বর। লিখিত রূপ যদি না থাকে তাহলে সেটা কি আওয়াজ হয়, সেটার নাম কি ধ্বনি। যেমন ধরেন আপনাকে বলা হলো এখন বাড়ি যাও, এই যে দেখেন এই আ আর ও মিলে শব্দটা হয়ে গেছে কি, দেখেন এখানে একটা আও শব্দ আসছে, আও। আও নামে কোনো বর্ণ আছে কিনা আমাকে লেখায় দেখা, শব্দ হবে কিন্তু বর্ণ আছে কিনা আও, এই দুইটা মিলে একটা বর্ণ বানাও, আছে? নাই, যার কারণে এটা কি যৌগিক স্বরধ্বনি, আওটা যৌগিক স্বরধ্বনি। বাট এইটা বর্ণ হওয়ার কারণ কি, দেখেন এটা বর্ণ হলে দেখেন, এই দেখেন দুইটা মিলে একটা হয়েছে, অ আর রস্বই মিলে কি হয়েছে, ওই হয়েছে না? দেখেন দুইটা মিলে একটা হইলে যৌগিক, আর দুইটাই কি স্বর না ব্যঞ্জন? অবশ্যই স্বর, তাহলে এটা হয়ে গেল যৌগিক স্বর। এখন এই দুইটা মিলে একটা হইলো, সেটার আবার লিখিত রূপ আছে না, এই যে দেখেন তো, এই জন্য সে বর্ণ। মানে যৌগিক স্বরবর্ণ দুইটা, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। এই জিনিসটা ভুলবেন না।
উল্টা পাল্টা লাগে লেগে যায়, আমি তারপরে ব্যাখ্যা করে দেখাইলাম। এবার যান পরে। হয়েছে? দেখেন, ব্যঞ্জন ধ্বনির, দেখেন ব্যাপারটা এটা শেষ করে দিই আমরা। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ। ব্যঞ্জন ধ্বনি কয়টা বলেন দেখি? 30টা, তাই না? এর মধ্যে দেখেন ধ্বনি 30টা, বর্ণ কিন্তু 39টা। এখন বলতে পারেন কোনগুলো বর্ণ নয়? দেখেন, বর্ণ কিন্তু ধ্বনি নয়। কোনগুলা দেখেন বর্ণ কিন্তু ধ্বনি নয়, কি কি দেখেন? কি কি হতে পারে? নাম্বার 1, ইয়, মূর্ধন্য, খণ্ডত, জ, তারপরে মূর্ধন্য স, তারপরে অন্তস্থ 1 2 3 4 5 6, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। দেখেন এগুলা বর্ণ বাট কি না, ধ্বনি না। এই 9টা যদি আমি বাদ দিই তাহলে কয়টা থাকে? 9টি বর্ণ ধ্বনি নয়, তাহলে ধ্বনির সংখ্যা কয়টা হয়? ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা? 30টা হয়। কিভাবে হয় আমরা একটু লিখতেছি, দেখেন। উচ্চারণ স্থান, এরপর লেখেন অঘোষ, এখানে লিখলাম আমরা ঘোষ। তারপর লেখেন, এখানে লিখলাম অল্প প্রাণ, অল্প প্রাণ। এখানে লেখেন মহাপ্রাণ, এখানে আবার অল্প প্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। এটা হলো নাসিক্য। তাহলে আমার কথা হলো, এটা হলো 1 নাম্বার দিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তারপর দেখেন কণ্ঠ, কণ্ঠবর্ণ, তালব্য, মূর্ধা, তারপর আসেন দন্ত, লাস্ট হচ্ছে ওষ্ঠ। দেখেন, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণ সংখ্যা যেটা, সেটা আমরা হিসেবে যাব এখন। আমরা জানি ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। 9টা, এই 9টা বর্ণ ধ্বনি নয়। তাহলে 30টার মধ্যে আমরা জানি বর্গীয় বর্ণ, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত কয়টা আছে? 25টা। সেটা আমরা হিসাবে যাবো এখন। দেখেন, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। দেখেন সবটা তুলে ফেলেন দ্রুত। হয়ে গেলে আমাকে একটু নক দিবেন, দ্রুত দিবেন, না হলে আগানো যাবে না। এত বেশি পড়া লেকচারে হয় না। আচ্ছা, অনেকের হয়ে গেছে। দেখেন, তাহলে ক থেকে ম পর্যন্ত বর্ণ সংখ্যা কয়টা আমাদের? বর্গীয় বর্ণ কয়টা? একটু লিখে ফেললেন, একটু লিখে জানান, বর্গীয় বর্ণ কয়টা? বর্গীয় বর্ণ, দেখেন ক থেকে ম পর্যন্ত কয়টা? 25টা। এখন আসেন, বর্গীয় বর্ণ 25টা, হ্যাঁ। এবার আসেন, ঘটনাটা খেয়াল করেন, 25টা, হ্যাঁ। তো এইখানে দেখেন তো কোনটা বর্ণ কিন্তু ধ্বনি না?
এই যে দেখেন এই একটা, দেখেন তো এই যে ধ্বনি না, এর মধ্যে এখানে লিখছিলাম না এটা আর এটা, তাহলে দেখেন এই দুইটা কিন্তু ধ্বনি না। তাহলে আমার কথা হচ্ছে বর্গীয় বর্ণ 25টা, ধ্বনি কয়টা তাহলে বলেন তো, ধ্বনি কয়টা? তাহলে এই দুটো যদি ধ্বনি না হয়, 23টা। গুড, হ্যাঁ এই তো ধরে ফেলছেন। তাহলে বর্গীয় ধ্বনি হচ্ছে 23টা, বর্গীয় ধ্বনি হচ্ছে 23টা। খেয়াল করেন, বর্গীয় বর্ণ 25টা, ধ্বনি কয়টা? 23টা। এর মধ্যে দেখেন তাহলে নাসিক্য কয়টা ধ্বনি আছে, দেখেন নাসিক্য ধ্বনি, এটা তো ধ্বনি না, এটা ধ্বনি না, নাসিক্য ধ্বনি একটা, দুইটা, তিনটা, নাসিক্য ধ্বনি হলো তিনটা, লেখেন নাসিক্য ধ্বনি তিনটা। দেখেন ভালো করে খেয়াল করেন, নাসিক্য ধ্বনি তিনটা। কেন? এই দুইটা তো ধ্বনি থেকে বাদ দিয়ে দিলাম, এই একটা, এই যে ইয় আর মূর্ধন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এই মোটা নাসিক্য আর কি দন্ত নাসিক্য এবং কি মটা নাসিক্য, তাহলে নাসিক্য ধ্বনি কয়টা? তিনটা। ক্লিয়ার কিনা দেখেন ভালো করে খেয়াল করেন। ওকে, এবার আসেন, তাহলে আমার মোট ধ্বনি, ধ্বনির সংখ্যা ছিল 23টা, 23টার মধ্যে তিনটার হিসাব পেয়ে গেলাম, বাকি থাকে আমার 20টা। দেখেন এই চ থেকে চ, ছ, জ, এদেরকে বলা হয় গ্রীষ্ম ব্যঞ্জন। দেখেন এই চারটাকে বলা হয় গ্রীষ্ম ব্যঞ্জন। দেখেন গ্রীষ্ম ব্যঞ্জন, গ্রীষ্ম, এই চারটাকে বলা হয় গ্রীষ্ম ব্যঞ্জন। যদি প্রশ্ন আসে গ্রীষ্ম ব্যঞ্জন কয়টা, তাহলে বলবেন চারটা। এবার যান, গ্রীষ্ম ব্যঞ্জন হয়ে গেল। তাহলে তিনটা হলো নাসিক্য ধ্বনি, আর গ্রীষ্ম ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টা? চারটা। গ্রীষ্ম, গ্রীষ্ম, পৃষ্ঠ না, গ্রীষ্ম, ঘ, ঘ। আচ্ছা আমি একটু লিখে দিই, গ্রীষ্ম, এই যে গ্রীষ্ম, 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 হ্যাঁ। ওকে, দেখেন গ্রীষ্ম ব্যঞ্জন ধ্বনি হচ্ছে চারটা। তাহলে দেখেন ষাটটা, চারটা আর তিনটা 7টা, আর 23টার মধ্যে থাকে কয়টা? 16টা। ওই 16টাকেই বলা হয় স্পর্শধ্বনি, বা হ্যাঁ লেখেন 16টাকেই বলা হয় স্পর্শধ্বনি। এখন বলতে পারেন আগে সারা জীবন তো 25টা পড়ে আসছেন, কিন্তু নতুন এগুলা পরিবর্তন আনা হয়েছে। স্পর্শধ্বনি 25টা। যদি স্পর্শধ্বনি অপশনে 25টা না থাকে, তাহলে এইটা সহ 20টা হবে। লিখে নেন, স্পর্শধ্বনি 16টা, স্পর্শধ্বনি 16টা। যদি 16টি অপশনে না থাকে, এই চারটি সহ কয়টি হবে? 20টি হবে। স্পর্শধ্বনি 16টা, যদি অপশন না থাকে তাহলে এই চারটি সহ কয়টা হবে? 20টা হবে। আর নাসিক্য ধ্বনি সবসময় কয়টা? তিনটা। নাসিক্য বর্ণ কিন্তু 7টা, বর্ণ 7টা, কিন্তু ধ্বনি কিন্তু তিনটা, মনে রাখবেন ধ্বনি কিন্তু তিনটা, নাসিক্য ধ্বনি তিনটা। ওকে, তাহলে দেখেন আবারও বলছি, বর্গীয় বর্ণ হলো 25টা, বর্গীয় ধ্বনি হচ্ছে 23টা। বর্গীয় ধ্বনি কয়টা? 23টা। এর মধ্যে তিনটা হলো নাসিক্য, চারটা হলো গ্রীষ্ম, চারটা হলো গ্রীষ্ম, তাহলে কি 7টা। বাকি 16টা হলো স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন, স্পর্শধ্বনি। এখন এই স্পর্শধ্বনি অপশনে যদি কি থাকে, 16টি না থাকে, তাহলে কয়টা হবে? 20টা হবে। আমার কথাগুলো আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। এবার দেখেন, অল্প প্রাণ কি মহাপ্রাণ কি, ঘোষ কি অঘোষ কি, মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন একটু খেয়াল করবেন। আমি হাতের আঙ্গুলের মধ্যে শিখাই দেই, হাতের আঙ্গুলে ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন, হাতের আঙ্গুল রেডি করেন। আমার একটু ইয়েটা দেখবেন, দেখেন প্রতি বর্গের, এই হাতের আঙ্গুল বের নিয়ে আসছি আমি, দেখেন আপনার তো লেখা শেষ তো, আপনারা রেডি? দেখেন একটু খেয়াল করেন, আমার হাতের সাথে মিলাই নেন। দেখেন প্রতি বর্গের, খেয়াল করবেন, প্রতি বর্গের প্রথম দুইটা 1 আর 2, দেখেন প্রতি বর্গের 5টা করে বর্ণ আছে। দেখেন আমার আঙ্গুলও মাশাআল্লাহ 5টাই আছে, আপনাদের আশা করি 5টাই আছে। যাদের কম তাদের জন্য দুঃখ প্রকাশ করছে, এই হলো বিষয়। এখন দেখেন যে 5টা বর্ণ আছে, দেখেন 1 2 3 4 5, তাহলে আমার বর্ণ 5টা, আঙ্গুলও 5টা। তাহলে প্রথম দুইটা অঘোষ, দেখেন খেয়াল করেন, এই যে প্রথম দুইটা কি অঘোষ, 1 আর 2 কি অঘোষ, দেখেন। আর পরের তিনটা কি ঘোষ, তাহলে আমি যদি সেট আপ করি, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। এবার আসেন 1 আর 3 অল্প প্রাণ, দেখেন তাহলে আমরা বলতে পারি 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, আর 5 নাম্বারটা নাসিক্য। আবার বলছি, দেখেন প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ, 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নাম্বারটা নাসিক্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যদি আসে যে কোনটা
মানে একটা একটা মনে করেন আপনি একটা যে কোনো একটা বর্ণ আমাকে এখানে বলেন যে আপনি বের করে দেন, অল্প প্রাণ না মহাপ্রাণ, ঘোষ না ঘোষ, আমি পারি কিনা দেখেন, আমি হাতের আঙ্গুলের মধ্যে সেট আপ করে দিই, আপনারা যে কোনো একটা বর্ণ এখানে বলেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই। যে কোনো একটা বর্ণ বলেন, আমি বের করে দিই, দেখাই দিই আর একটু ক্লিয়ার করে। মুখস্থ করলে পারবেন না, এই টেকনিক হাতে রেখে যেতে হবে, না হলে আপনি আসলে আচ্ছা দেখেন দ, ওই যে বলছেন দেখেন, একটা পেয়েছি আমি, দ নেই পরে ব নিব, হ্যাঁ দেখেন দ, ত, দেখেন কি হচ্ছে, ত, থ, দ, এ কয় নাম্বার? 3 নাম্বার কিন্তু দেখেন, ত, থ, দ 3 নাম্বার। তাহলে প্রথম দুইটা অঘোষ, তার নাম্বার কত? 3। সে অবশ্যই ঘোষে পড়ে গেছে, খেয়াল করেন, অবশ্যই ঘোষে পড়ে গেছে। শিওর তো নাকি? প্রথম দুইটা অঘোষ, পরে 3টা ঘোষ, শেষ ঘোষে পড়ে গেল। এবার 1 3 অল্প প্রাণ, খেয়াল করেন কত? 1 3 অল্প প্রাণ, 1 3 অল্প প্রাণ। তাহলে তার নাম কি? তার কয় নাম্বার? সে 3 নাম্বার না? তাহলে কি? ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ। দেখেন আমার সেই ওইদিকে তাকাইতে হয় না, আমি বের করে ফেলছি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখেন, দেখেন দ্রুত। বুঝতে পারছেন তো নাকি? বের করতে পারবেন? ওকে। আর এটা দেখবেন অল্প প্রাণ বাতাস কম বের হয়, মহাপ্রাণ বাতাস বেশি বের হয়। উচ্চারণ করেন ক, দেখবেন খুব একটা নাই। এবার উচ্চারণ করেন খ, দেখেন হাতের হাত রাখেন, হাতে এভাবে রেখে উচ্চারণ করেন ক, বাতাস কম, খ বাতাস বেশি। ঠিক আছে? অল্প প্রাণ বাতাস কম, মহাপ্রাণ বাতাস বেশি, শেষ। এটা বাতাসের সাথে কানেকশন। ওকে। এবার দেখেন বাকিটা একটু আমি শেষ করে দিব এটুকুর মধ্যেই। আর যা যা আপনাদের করতে হবে, আর পড়েন, পড়ার পরে আমি আগামী ক্লাসের শুরুতে আমি ক্লাস নিব আপনাদের আমার ক্লাসগুলো, আশা করি সেক্ষেত্রে ওই বিষয়গুলো নিয়ে আসবো আর কি, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ রয়ে যাচ্ছে সেগুলো আপনি আবার নিয়ে আসবো সামনে। তো দেখেন অবর্গীয়, তাহলে অবর্গীয় কয়টা? 30টার মধ্যে আপনি হিসাব পেয়েছেন কয়টা অবর্গীয় ধ্বনি? দেখেন অবর্গীয় ধ্বনি 60টা, কারণ 30টার মধ্যে আপনি 23টার হিসাব পাইছেন। আর যদি অবর্গীয় বর্ণ কয়টা দেখেন, আপনি জানেন 25টা হলো বর্গীয় বর্ণ, অবর্গীয় বর্ণ কয়টা? 14টা। তাহলে 14 আর 25 কত? 39টা। এবার আসেন কোনগুলা সেই ধ্বনিগুলা খেয়াল করেন। বলা যায় এরকম উষ্ম বা উষ্মধ্বনি, তালব্য স, দন্ত স, হ, কয়টা? 3টা, খেয়াল করেন 3টা, উষ্মধ্বনি 3টা। এবার আসেন তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি 2টা, কয়টা? 2টা। তাহলে কি হবে দেখেন, র আর হচ্ছে র, তাহলে 3 2 5। এবার আসেন কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি কয়টা? একটা, র। পার্শ্বিক ধ্বনি দেখেন, পার্শ্বিক ধ্বনি একটা, ল। দেখেন 1 2 3 4 5 6 7, তাহলে 7টা আমার হইলো কিনা? পার্শ্বিক হচ্ছে ধ্বনি কয়টা? একটা, ল। কারণ কম্পনজাত ধ্বনি একটা, র। হ্যাঁ। আর তারণজাত হচ্ছে 2টা, র। আর পার্শ্বিক ধ্বনি কয়টা? 3টা। একে বলা হয় উষ্ম ধ্বনি কয়টা? 3টা। তাহলে 23 আর কত? 7, 30। 23 আর 7 30 দেখেন। আর এমনিতে বলা যায় পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ সমান সমান কয়টা? 3টা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এটা এটা সাথে না, এটা বর্ণ কিন্তু পরাশ্রয়ী বর্ণ। আপনি ধ্বনি হিসাবে যাবেন, ওইখানে ছিল 23টা আর এখানে ছিল 7টা, তাহলে 30টার হিসাব আপনি পাইলেন কিনা দেখেন। আমি 37টা ধ্বনি দেখাইছিলাম, 37টার হিসাব আমি মিলাই দিলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন, কারণ আমি যে জায়গাগুলো আপনাদের হয়তো নিজেরা হয়তো বিভিন্ন বই পড়ে বের করা সম্ভব না, আমি সেই জায়গাগুলো দেখিয়েছি। আর এটার সাথে আপনারা বাংলা ভাষার উৎপত্তি পড়বেন, বাংলা ব্যাকরণ ইতিহাস পড়বেন, বাংলা ভাষার উৎপত্তি, ব্যাকরণের ইতিহাস। সাধুচরিত ভাষার পার্থক্য আছে, এগুলো নিয়ে সব জায়গায় পাবেন। এইটুকু একটু কষ্ট করে পড়ে ফেলবেন। তাহলে ব্যাকরণের ইতিহাস, ভাষার উৎপত্তি, আর এটা হলো সাধুচরিত ভাষার পার্থক্য।
এই অংশটুকু পড়েন, আশা করি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।